এয়ার করছি, মানে আমার ধরেন পার্সোনাল এক্সপিরিয়েন্স বা ক্লায়েন্টের কাজ অন্যান্য কিছু রিসোর্স ঘাটছি আজকেই, ওগুলা থেকেই শেয়ার করব। তো যতটুকু ইয়া করা যায়, আমি আগে কিছু বেসিক লেভেলের কথাবার্তা বলি, হ্যাঁ, তারপর আমার মনে হয় প্রশ্ন নিলে ভালো হয়, কারণ আনলে প্রশ্নগুলো খুব বেশি র্যান্ডম হয়ে যাবে, আর অনেক সময় হয়তো দেখা যাবে আমি ধরেন যেগুলো বলছি সেখানে হয়তো কিছু প্রশ্ন কভার হয়েও যেতে পারে আর কি। আসসালামু আলাইকুম জিহান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো গুগল ভিউতে মনে হয় প্রোফাইল পিকচার লাগাইছেন। হ্যাঁ ভাই, আমারও একটা এরকম লাগাতে হবে, আমি অলরেডি ন্যানো বানানা দিয়ে লাগিয়ে দিয়েছি। আমি অলরেডি ট্রাই করছিলাম, কিন্তু আমার গুলা ভাই সমস্যা হচ্ছে, আমার বেশিরভাগ ভালো ছবিগুলো সানগ্লাস পরা, বুঝছেন? এখন সানগ্লাস আচ্ছা, ছাড়া আপনি আমাকে ফটোটা দিয়েন, আমি বানিয়ে দেবো, সমস্যা নেই। না, আমার থেকে আছে, জাস্ট একটু গবেষণা করতে হবে আর কি কিভাবে করা যায়। তো যাই হোক, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে নাফিস ভাই, আপনি ইয়ে করেন, আমি হয়তো থাকবো কিছুক্ষণ, এরপর আমাকে একটু অন্যদিকে অ্যাক্সেস করে দেওয়া লাগবে। আপনি পুরোটা হোস্টের দায়িত্ব নিয়ে নেন, আর এইখানে রেকর্ডিংটা চালু রাখেন। হোস্ট নাফিস ভাইকে জানি। হোস্ট নাফিস ভাই, নাফিস ভাই। হ্যাঁ, ওনাকে জি জি আছে, বলেন। দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি ঠিক হচ্ছে রেকর্ডিং অন করে দেন। হ্যাঁ, রেকর্ডিং অন অন করা আছে। হয়েছে, অন আছে বর্তমানে। ও আচ্ছা আচ্ছা, রেকর্ডিং অন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা শুরু করে দেন, আমি মিউটে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জিয়ান ভাই, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে আমি একদম বেসিক থেকে শুরু করি। মানে যখন আপনি একটা কিওয়ার্ড সার্চ করবেন, মানে যে জিনিসটা হয়, এটা কিন্তু শুধু এলএলএম না, আগে পরে গুগলও এই দিকে যাচ্ছে। যখন এআই মোডটা ডিফল্ট হয়ে যাবে, তখন হয়তো দেখা যাবে যে চ্যাট জিপিটি বা অন্যান্য যে এলএলএম গুলো আছে সেটার মতো ইন্টারফেস গুগলের সার্চের মধ্যে চলে আসতেছে, এবং যে টপ 10 সার্চ রেজাল্ট যেটা আছে সেটা হয়তো অপশনাল হয়ে যাবে, এবং এআইভি মোডটাই হয়তো দেখা যাবে ডিফল্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন এখানে আসলে মেইন জিনিসগুলো আসলে যেটা, মানে কয়েকটা জিনিস বুঝলে মানে ইজি হবে। একটা হচ্ছে কি, যখন আপনি একটা কিওয়ার্ড সার্চ দেন, এখন গুগল জানে না যে আসলে আপনি কি চাচ্ছেন, ঠিক আছে? কারণ আপনি সার্চ দিলেন বেস্ট রানিং শুজ, হ্যাঁ, ওইটা সার্চ, তারপর ও কি করে, ওই কিওয়ার্ড থেকে আরো কিছু প্রশ্ন জেনারেট করে, যেটা থেকে ও বোঝার চেষ্টা করে যে আসলে মানে আমার সার্চার কি চাচ্ছে। এটাকে অনেকে এখন ফ্যান আউট কোয়েরিজ বলতেছে, বিভিন্ন অন্য নামও আছে, তবে আমরা ফ্যান আউট কোয়েরিজই বলি। তো এইটার সম্পর্কে কি কেউ এমনি জাস্ট এমনি শুনছিলেন আগে, গুগলের ফ্যান আউট কোয়েরিজ? আমি শুনি নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে কি, ধরেন আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো। এটা বের করার বিভিন্ন রকমের ওয়ে আছে, তবে সার্ফার এসইও যে ক্রোম এক্সটেনশনটা আছে, ওটা দেখেন একটা নতুন ফিচার অ্যাড করছে। ওইটা চ্যাট জিপিটি তে আপনি যখন কোনো কিছু সার্চ করেন, যদি ও এরকম ফ্যান আউট কোয়েরি গুলো ইউজ করে, তখন ও আপনাকে ওই কোয়েরি গুলো বের করে দিবে। হ্যাঁ, তো এখানে দেখা যায় আপনার এই কোয়েরি গুলা মোটামুটি, যেমন আমি কিছুক্ষণ আগে সার্চ করছিলাম এসইও ভার্সেস এইও ভার্সেস জিইও, এই কিওয়ার্ডটা। তো আমি দেখতেছিলাম আর কি বিভিন্ন ভাবে, আমি নিজেও ক্রোম এক্সটেনশনটা আসলে ওইভাবে ইউজ করি না, আজকে একটু দেখলাম। তো দেখলাম যে কিছু ক্ষেত্রে মাত্র একটা কোয়েরি দিছে, দুইটা কোয়েরি দিছে, কিছু ক্ষেত্রে 7টা কোয়েরি। যেখানে আপনার কোয়েরিটা যত বেশি ডিফিকাল্ট হবে বোঝার জন্য, মানে শিওর না যে আসলে এটা কি চাচ্ছেন আপনি, তখন দেখা যাবে যে ও আরো কয়েকটা জিনিস কাটছে। যেমন জিইও, বলতে এখানে আসলে আমি মিন করছি কি জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, কিন্তু ও তো আসলে শিওর না যে আমি কি এটাই মিন করছি কিনা। ও এখানে দেখা গেছে জিও টার্গেটিং বা জিওগ্রাফিক এসইও কেও নিয়ে আসছে। ওর ওই যে ফ্যান আউট, ও যে ইয়াটা বিস্তৃত করছে, মানে কিওয়ার্ডটাকে, একটা কিওয়ার্ড থেকে ও 7টা কিওয়ার্ড বানিয়েছে। আমার মেইন কিওয়ার্ডটা ছিল এসইও ভার্সেস এইইও ভার্সেস জিও। ও কি কি আনসার বলি আপনাদেরকে। AU মিনিং এসইও, AU আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, এটা ছিল একটা। জিও মিনিং ইন এসইও, জিও অপটিমাইজেশন, জিও মার্কেটিং টার্ম, এটা একটা। তারপর এসইও ভার্সেস এইইও ভার্সেস জিও এক্সপ্লেইনড, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, জিও টার্গেটিং, জিওগ্রাফিক এসইও, এরকম মানে আরো 4-5টা আছে। তো
ও মানে বোঝার চেষ্টা করতেছে আসলে আমি কি চাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্যান আউট। যখন আপনি এবার সার্চ করবেন, ধরেন আপনার অন্যান্য টুল গুলাতে বের করার তেমন সুযোগ নেই, মানে ও ইয়াগুলা কিন্তু আপনার পারপ্লেক্সিটিতে দেখবেন ও স্টেপ গুলা দেখায়। যেমন আমি বেস্ট রানিং শুজ দিছিলাম সার্চ, ও আরো তিনটা জিনিস সার্চ করছে। একটা হচ্ছে বেস্ট রানিং শুজ 2025 টপ রানিং শুজ ফর ম্যান 2025, টপ রানিং শুজ ফর ওমেন 2025। মানে ও এই তিনটা জিনিস সার্চ করছে, তারপর ওইখান থেকে ও বিভিন্ন সোর্স, প্রায় 18টা সোর্স কাটছে, তারপর গিয়ে আমাকে আর রেজাল্টটা দেখাইছে। হ্যাঁ, তো ফ্যান আউট মানে হচ্ছে এই জিনিসটাই, যখন আপনি কোনো জিনিস সার্চ করবেন ও আরো বেশ কিছু জিনিস নিজের রিসার্চের জন্য সার্চ করবে ওর ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমার মতে 1 নাম্বার স্টেপ এবং খুব ইম্পর্টেন্ট স্টেপ। আপনি যদি কোনো একটা কিওয়ার্ডের পিছনে গুগল বলেন বা চ্যাট জিপিটি বলেন বা পারপ্লেক্সিটি বলেন বা অন্যান্য এলএম যেগুলো আছে, দাঁড়া আমার মেয়ে আসছে একটু। হ্যাঁ, তো আচ্ছা বলো। তো ও বোঝার চেষ্টা করে যে মানে আর কি 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 মানে কোয়েশ্চেন, মানে এটা কিন্তু মোটামুটি একটা ইউনিভার্সাল মেথডের মতো হয়ে গেছে। আপনি যে কোনো একটা কিওয়ার্ড সার্চ দিলে ওরা ব্যাকগ্রাউন্ডে আরো অন্যান্য কিওয়ার্ড সার্চ করে এবং ওইটা থেকে প্রত্যেকটা সোর্সে যায়, সোর্স থেকে গিয়ে আপনাকে একটা ফাইনাল রেজাল্ট দেখায়। তো আপনি যদি গেস করতে পারেন, বুঝতে পারেন যে এই কিওয়ার্ডটার আনসার বের করার জন্য ও আরো কি কি কোয়েশ্চেন খুঁজতেছে, হ্যাঁ, এটা যদি আপনি বের করতে পারেন তাহলে মোটামুটি ধরেন আপনার 50% কাজ হয়ে গেছে। কিন্তু আমি আজকে প্রচুর পড়ালেখা করতেছিলাম, প্রচুর না অল্প, ফ্যান আউট কোয়েরিজ নিয়ে, মানে কিভাবে কি বের করা যায়। তো এখানে দেখলাম যে ফ্যান আউট কোয়েরিজ এর ব্যাপারটা আসলে খুব বেশি র্যান্ডম। এটা আমাকে যেটা দেখাচ্ছে সেটা আপনাকে নাও দেখাতে পারে, এবং আমার আগের সার্চটা কি ছিল সেটার উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে। এটা নিয়ে মানে সার্ফার এসইও বেশ ভালো একটা রিসার্চ করছে, আমি আপনাদেরকে রিসোর্সটা শেয়ার করব। তো ওরা দেখছে যে ও মানে ওরা একটা টেস্ট করছে আর কি, প্রতি 15 মিনিট পর পর বা 25 মিনিট পর পর একটা কিওয়ার্ড ধরেন সার্চ করছে, তারপর আপনার সেম সার্চটা জেমিনিতেও করছে, চ্যাট জিপিটিতেও করছে, এবং দেখছে যে ওরা কি ধরনের কোয়েশ্চেন গুলো খুঁজতেছে আর কি। হ্যাঁ, তো এই কোয়েশ্চেন গুলো যখন দেখতেছে ওরা দেখলো যে নর্মালি মানে এইগুলো আসলে জানা ইম্পর্টেন্ট না, তাও আমি বলতেছি, মানে জেমিনি একটা কিওয়ার্ডের জন্য অনেক বেশি ফ্যান আউট কোয়েরি বের করে, চ্যাট জিপিটি অত বেশি করে না। হ্যাঁ, জেমিনির জিনিসটা জানলে অবশ্যই ভালো, কারণ অ্যাকচুয়ালি এটা গুগলের যেহেতু একটা মডেল, গুগল হয়তো যদি এআই মোড ইউজ করে হয়তো সেম জিনিসটা করতে পারে। আর যে জিনিসটা আমার থেকে ইন্টারেস্টিং লাগছে মানে খুব বেশি আপনার র্যান্ডম, দেখা গেছে 15 মিনিট আগে যেই ফ্যান আউট কোয়েরি গুলো ছিল সেইগুলা 15 মিনিট পরে নাই, নতুন কিছু কোয়েশ্চেন জেনারেট করছে। হয়তো ও ভাবতেছে আগের বার যখন আমি বেস্ট রানিং শুজ লিখে সার্চ দিছিলাম, ও আমি এই 4-5টা কোয়েশ্চেনের ভিত্তিতে ওকে আনসার করছি, এখন যখন আনসার করতেছি হয়তো আমাকে ডিফারেন্ট দেখাতে হবে, কারণ ও যদি সন্তুষ্ট থাকতো আবার বেস্ট রানিং শুজ তো হয়তো সার্চ করতো না। এরকম একটা কিন্তু গুগলের প্যাটার্ন আছে, প্যাটার্ন আছে, মানে ওরা সেম রেজাল্টটা যাতে আপনার ইউজারকে বারবার না দেখায় সেই জন্য একটা প্যাটার্ন আছে। তো আমার মনে হচ্ছে এখানে সিমিলার কিছু হয়েছে। হ্যাঁ, এই জিনিসটাতে আসতেছি। হাসান ভাই একটা প্রশ্ন করছেন, তো এখন এরকম প্রশ্ন, এখন ধরেন আপনি অনেকগুলো প্রশ্ন কালেক্ট করলেন এবং একই কিওয়ার্ডের জন্য অনেকগুলা ফ্যান আউট করে বের করলেন। হ্যাঁ, তো এখন এটার সমাধান হচ্ছে কি, এটা আসতেছিলাম, এটার সমাধান হচ্ছে কি ক্লাস্টারিং। হ্যাঁ, তো আপনি যখন এরকম কোয়েশ্চেন গুলো বের করবেন, আপনার বের করতে হবে যে মানে আসলে এই ধরেন আমি এখন 15-20টা কোয়েরি পাইলাম একটা কিওয়ার্ডের জন্য, বেস্ট রানিং শুজ জন্য ধরেন আমি বিভিন্ন ভাবে ঘাটাঘাটি করে 15টা পাইলাম। এখন এই 15টাকে এখন আপনার ক্লাস্টার করতে হবে যে একই পেজে আমি এই জিনিসগুলো আনসার করব কিনা, নাকি ভিন্ন ভিন্ন পেজে আনসার করব। হ্যাঁ, তো এটার সমাধান মূলত আসলে হচ্ছে এই ক্লাস্টারিংটা আর কি। হ্যাঁ, তো এটা একটা জিনিস।
আরেকটা হচ্ছে কি এআই ওভারভিউ বা আপনার চ্যাট জিপিটির যে ফ্যান আউট কোয়েরি পার্টটা যদি শেষ করি, মানে ক্লাস্টারিং দিয়ে সমাধান করবেন। আরেকটা জিনিস হচ্ছে কি সোর্স গুলো, ও কাকে সাইট করতেছে, কার থেকে রেজাল্ট গুলো আনতেছে। ধরেন এখন আপনার বেস্ট রানিং শুজ কে ও 10টা কিওয়ার্ডে ভাগ করলো, মানে এই 10টা কিওয়ার্ডের জন্য ও আপনার সার্চ করতেছে বা রেজাল্ট করতেছে। আলটিমেটলি ও কিন্তু এক ধরনের র্যাপারই। ধরেন জেমিনি আপনার গুগল সার্চ কি ইউজ করতেছে, তারপর আপনার চ্যাট জিপিটি আপনার বিং কে ইউজ করতেছে। তো আলটিমেটলি ওরা তো বিভিন্ন সোর্স গুলা খাটতেছে। এখন কোন সোর্স গুলা খাটতেছে এটা দেখাও একটা মানে ইম্পর্টেন্ট বিষয় আর কি। হ্যাঁ, যে এই এখানের মধ্যেও ওরা যে জিনিসগুলা দেখছে, মানে কিছু জিনিস খুব কমন, যে আপনি যদি টপ 10-এ র্যাঙ্ক করেন আপনার 60% পসিবিলিটি আছে যে আসলে আপনি র্যাঙ্ক করতে পারবেন। কিন্তু আবার এরকম 40% সোর্সও ওরা পাইছে যেগুলা আসলে টপ 100-এ র্যাঙ্ক করে নাই। তো মানে নিশ্চয়ই চ্যাট জিপিটি বা এলএলএম এমন কিছু জিনিস খুঁজতেছে বা এমন কিছু জিনিসের কারণে ওদেরকে সোর্স হিসেবে সাইট করছে যেটা হয়তো ট্রেডিশনাল এসইও চেয়ে একটু ডিফারেন্ট আছে আর কি। হ্যাঁ, আর নইলে টপ 100-এ র্যাঙ্ক না করেও কিভাবে ওইখানে চান্স পাই গেল, এটাও একটা বিষয়। তো এইগুলার পর আপনার মূলত আলটিমেটলি এই জিনিসগুলো তো আপনি দেখলেন, যে আপনি প্ল্যান আউট কোয়েরি গুলা দেখলেন এবং ও কোন রিসোর্স গুলা থেকে আনসার করছে ওগুলা দেখলেন। দেখলে এগুলো আসলে হচ্ছে আপনার অ্যানালাইসিসের জন্য। তবে ওরা মানে কিছু জিনিস বের করছে যেগুলা দেখছে যে মোটামুটি কমন কিছু প্যাটার্ন আছে। আমি মূলত থিওরি বেশি না বলে চাচ্ছি মানে অ্যাকশনেবল স্টেপ গুলাই বলা। তো একটা জিনিস ওরা খুব বেশি খেয়াল করছে যে চ্যাট জিপিটি বলেন, এলএলএম বলেন, অন্যান্য যেটাই, ওরা ফ্যাক্ট খুব বেশি পছন্দ করে। মানে আপনার কোনো কন্টেন্টের মধ্যে যখন আপনি একটা ফ্যাক্ট ডিরেক্ট মানে ব্লান্টলি বললেন, কোনো বনিতা না করে, কোনো আপনার অ্যান্টিডোট ইউজ না করে বা কোনো কিছু না বলে, জাস্ট সিম্পল মানে খুব সহজ ভাষায় স্ট্রেট কাট কথা বললেন, ফ্যাক্টটা বললেন, সেইটা দেখা গেছে যে আপনার এলএলএম খুব বেশি পছন্দ করে। এবং ওই ধরনের কন্টেন্ট গুলাই ওরা আপনার এআই ওভারভিউ বলেন বা চ্যাট জিপিটি যখন আনসার করেন ওই ধরনের জিনিসগুলো থেকে আনসার গুলো আনতেছে। এবং এই ফ্যাক্টটা যে বলবেন এটারও একটা জিনিস খেয়াল করছে যে ফ্যাক্টের মধ্যে কারা কত আগে আনসার দিয়ে দিচ্ছে। মানে এই জিনিসগুলা কিছু ট্রেডিশনাল এসের সাথে মিলে। যেমন আগে অনেক সময় এরকম চেকলিস্ট আমরা দেখতাম যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে মেইন কিওয়ার্ডটা দেওয়া বা মেইন আনসারটা দেওয়া। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ফ্যাক্টস বা ডেফিনেশন। কারণ আপনি একটা কন্টেন্ট লিখতেছেন পাওয়ার লিফটিং নিয়ে, পাওয়ার লিফটিং বলতে কি বুঝেন? পাওয়ার লিফটিং এর ডেফিনেশনটা আপনি একদম কন্টেন্টের শুরুতে ইন্ট্রোডাকশনে দিয়ে দিবেন পাওয়ার লিফটিংটা কি, মানে বা আপনার এখানে যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলা। হ্যাঁ, তো এবং যে ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলা আছে এটা তো অবশ্যই ফ্যাকচুয়াল বা ফ্যাক্টের মাধ্যমে বলা এবং কন্টেন্টের শুরুর দিকে বলা। এবং আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি স্ট্রাকচার কন্টেন্ট। এবং এখানে স্ট্রাকচার কন্টেন্ট বলতে কিন্তু আমরা স্কিমা বোঝাচ্ছি না, স্ট্রাকচার বলতে বোঝাচ্ছি আপনার হেডিংস, হেডিংস এর নিচে ওইটার আনসারটা সুন্দরভাবে দেওয়া। মানে ওই সার্ফার যে রিসার্চটা ছিল সেখানের মধ্যে দেখা গেছে যে মানে সবচেয়ে বেশি ওরা আপনার আনসার যেগুলো ওরা ভুল করছে সেটা ছিল প্যারাগ্রাফ থেকে। এবং সবচেয়ে বেশি যে কম্বিনেশনটা ছিল সেটা হচ্ছে H2 প্লাস প্যারাগ্রাফ। তবে প্যারাগ্রাফ থেকেই মোটামুটি অলমোস্ট মনে হয় 80 বা 90% ওরা মানে আনসারটা নিছে। তো আপনার কন্টেন্টের মধ্যে স্ট্রাকচারটা কিভাবে করতেছেন এবং ওইটা সেটা অনেক সময় কিছু ক্ষেত্রে বুলেট লিস্টও ইম্পর্টেন্ট হতে পারে, কিছু ক্ষেত্রে আপনার অন্যান্য হেডিং স্ট্রাকচার বা প্যারাগ্রাফের কন্টেন্টটা কিভাবে দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট হবে। তারপর আরেকটা হচ্ছে কি স্ট্যাটস, আপনার যে বিভিন্ন ধরনের স্ট্যাটস থাকে বা ফ্যাক্ট থাকে ওইটা সোর্স সহ দেওয়া। যেমন অ্যাকর্ডিং টু দিস রিসার্চ
এটা এত পার্সেন্ট এত হয়, বা অ্যাকর্ডিং টু দিস এটা এরকম হয়। তারপর ধরেন আপনি কোনো কম্পারিজন লিখতেছেন, তখন আপনার ওখানে যদি কম্পারিজন টেবিলটা থাকে, ধরেন আপনি দুইটা প্রোডাক্টের কম্পারিজন করতেছেন Ahrefs ভার্সেস SEMrush, তখন আপনি একটা ফিচার্স, কোনটার প্রস কি, কোনটার কনস কি, কোনটার কি ম্যাট্রিক্স, ওর কি কি আছে, এটা যদি একটা টেবিলে সুন্দরভাবে সাজাই দেন, ওই জিনিসগুলা দেখা যাচ্ছে যে ওরা মানে ফুল করতেছে। এবং আমাদের এসইও নোটবুকের মধ্যে এইটার জন্য স্পেসিফিক একটা কিন্তু টুলই বিল্ড করতেছে কাস্টম। আমরা হয়তো এটা কিছু টেস্টিং করে এখনো জাস্ট পাইপলাইনে আছে, মানে গবেষণা চলছে কিভাবে করা যায়, মানে ভার্সেস কন্টেন্ট কিভাবে দেখা যাবে। আমাদের একটা নিজস্ব সিস্টেম বিল্ড করতেছে, ওটা হয়তো আপনারা দেখছেন ট্রুথ অ্যালাইনমেন্ট ফ্রেমওয়ার্ক, সেখানের মধ্যে এই জিনিসটা থাকবে। ভার্সেস পেজের মধ্যে মানে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, স্পেশালি যদি আপনি আসলে সাস মার্কেটে কাজ করেন, এবং আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই সাস, তো ওখানের মধ্যে আপনার বিভিন্ন রকমের ভার্সেস, এবং ভার্সেস গুলো বিভিন্ন ভার্টিক্যাল আমরা করি। যেমন ধরেন শুধুমাত্র যে Ahrefs ভার্সেস SEMrush এরকম না, Ahrefs ভার্সেস SEMrush ফর লিঙ্ক বিল্ডিং, Ahrefs ভার্সেস SEMrush ফর কিওয়ার্ড রিসার্চ, এভাবে খুব স্পেসিফিক ভাবে আলাদা আলাদা পেজ ক্রিয়েট করা হয়। তো ওই জিনিসগুলা এআই খুব বেশি আসে। আমরা ইভেন আমাদের যে ক্লায়েন্টের প্রপোজাল থেকে ওখানে এরকম একটা ডাটা দেখে, আমাদের একটা ক্লায়েন্ট আছে যেটাতে আমরা দেখাইছিলাম যে মানে একটা কন্টেন্টে মানে 17 বার আমাদেরকে সাইট করছে, এবং ওইখানে বেশিরভাগ সাইটেশন ছিল আসলে ভার্সেস পেজ গুলো থেকে। তো চ্যাট জিপিটির ওই জিনিসটা আমরা প্রপোজালের মধ্যে স্ক্রিনশট হিসেবে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম যে ফ্যাক্টস, স্টেটস, তারপর আপনার কম্পারিজন টেবিল গুলো দেওয়া, তারপর আরেকটা হচ্ছে কি অ্যাকশনেবল স্টেপ বাই স্টেপ গাইড। এই ধরনের জিনিসগুলা আপনার খুব বেশি পছন্দ করে এলএলএম গুলা। ধরেন আপনি বুলেট পয়েন্ট বা সাবহেডিংস দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলে ওই জিনিসটা পছন্দ করে। তারপর আরেকটা হচ্ছে কি সেম জিনিসই রিইটারেট করা, কিন্তু ধরেন একটু ভিন্নভাবে। ধরেন আপনি একটা কন্টেন্ট লিখলেন, কন্টেন্টের শেষে এফএকিউর মধ্যেও আবার সেম টাইপের কিছু জিনিস আবার বললেন, কিংবা আপনি একটা ধরেন কি টেকওয়েজ দিলেন বা সামারি দিলেন কন্টেন্টের শুরুতে, যেগুলো ইনভেস্টিপিডিয়াতে বা ইয়াতে দেখবেন। তো ওই জিনিসগুলা যদি আপনি সেম জিনিসগুলা ধরেন একবার বুলেট লিস্টে আপনি রিপিট করলেন কি টেকওয়েজ দিয়ে, তারপর আপনার ধরেন একটা হেডিং এর আন্ডারে কন্টেন্ট দিয়ে আপনি ওইটা রিপিট করলেন, কিংবা আবার শেষে গিয়ে আবার এফএকিউর মধ্যে রিপিট করলেন। তো এই ধরনের জিনিসগুলা মানে রেইনফোর্স করা তো, এবং সেম জিনিসগুলা একটু ভিন্নভাবে বলা। তো তো একটু এক সেকেন্ড ভাই। সরি ভাই। আচ্ছা, তো ওই জিনিসটা যে সেম জিনিসটাই রিইটারেট করা, তো দেখা যাচ্ছে ওইটা করলে আপনার এলএলএম এ ওইটা বেশি হেল্পফুল হচ্ছে। তারপর আর আরো কিছু জিনিস যেমন আর এই একটা জিনিস মানে বুঝা যে এটা আপনার একটা ফিচার স্নিপেট বা স্নিপেট র্যাঙ্কিং যেটা ছিল আগে, এইটারই কিছু মানে সিমিলার জিনিস এখানে আছে। যেটা হচ্ছে কি আপনার ওরা কিন্তু পুরো কন্টেন্ট খুঁজতেছে না, কন্টেন্ট থেকে শুধু আপনার একটা স্পেসিফিক প্যাসেজ বা দেখা যাচ্ছে একটা স্পেসিফিক প্যারাগ্রাফ থেকে ওদের জিনিসটা নিয়ে আসতেছে। তো আপনার যে কন্টেন্ট আপনি লিখতেছেন ওইখানের মধ্যে আপনি একটা স্পেসিফিক প্যাসেজের জন্যই কিন্তু আপনার কন্টেন্টটা ইয়াতে র্যাঙ্ক করবে, এলএলএম র্যাঙ্ক করবে। এরকম না যে আপনি পুরো প্যাসেজটাই ভালোভাবে করতে হবে আর কি। হ্যাঁ, মানে ভালোভাবে তো করবেনই, কিন্তু আলটিমেটলি একটা নির্দিষ্ট অংশই কন্টেন্টের ম্যাটার করে। এবং এখানের মধ্যে যে জিনিসগুলা মানে আমি বলছি তার মধ্যে খুব সিম্পল ভাবে ইয়া করা যায়। ফিচার স্নিপেট আমরা যে কন্টেন্ট গুলা লিখতাম, মানে একটা কোয়েশ্চেন ছিল সাপোজ হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টুল, আমরা শুরু করতাম এভাবে, দ্য বেস্ট এসইও টুল ইজ Ahrefs। তারপর আমরা
কন্টিনিউ করলাম। তো এই জিনিসগুলো কিন্তু আপনার ইয়াতেও থাকবে যে আপনার এলএম এর ক্ষেত্রে আপনি যে আনসারটা দিচ্ছেন, আনসারটা দেওয়া এবং কুইকলি দেওয়া এবং ফ্যাক্ট ইনফরমেশন গুলা খুব কনডেন্স থাকে, এখানে ফ্লাফ গুলা বাদ দেওয়া বা বিভিন্ন রকমের আমরা যে অনেক সময় ফিলার ওয়ার্ডস ইউজ করি, যে জিনিসগুলো আসলে অত দরকার নেই আর কি। হয়তো কনভার্সন ফোকাসড কপি রাইটিং এর জন্য বা ল্যান্ডিং পেজের জন্য একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু ধরেন এলএম এর জন্য আপনার কিন্তু আসলে মেইন হচ্ছে ফ্যাক্ট গুলো আর কি। হ্যাঁ, আর এখানে আরো কিছু জিনিস, এটা আসলে অন পেজের মধ্যে না, তাও আমি কিছু জিনিস যেটা অন পেজের বাইরে সেগুলো বলতেছি। যেমন আপনার যে সোর্স গুলা, এই সোর্স গুলা থেকে কিন্তু আপনি কিছু রিভার্স ইঞ্জিনিয়ার করতে পারেন। যেমন আপনার ওই সোর্স গুলা থেকে আপনি ব্যাকলিংক অ্যাকুইজিশনের জন্য ট্রাই করতে পারেন। আলটিমেটলি আপনার টার্গেট তো এলএলএম এ র‍্যাঙ্ক করা। হ্যাঁ, তো এখন আপনি দেখতেছেন যে ওখানে এআই কাদেরকে সাইট করতেছে। হ্যাঁ, যেখানে সাইট করতেছে সেখানে গিয়ে আপনি ওদেরকে বলেন। যেমন ধরেন আপনি দেখলেন যে আপনি চাচ্ছেন বেস্ট এসইও টুলের জন্য র‍্যাঙ্ক করতে। হ্যাঁ, কারণ বেস্ট এসইও টুলের র‍্যাঙ্ক করার জন্য দেখা যাচ্ছে ধরেন আপনার হাবস্পটের একটা ব্লগ পোস্ট থেকে ও সোর্স করছে এবং সেখানের মধ্যে আপনার এসইও টুলকে ওরা মেনশন করে নেই। তো এখন আপনার কাজ হচ্ছে ওই হাবস্পটকে আউটরিচ করে এবং বলা যায় ভাই আমারটা মেনশন করো, এবং পারলে 1 নাম্বারে মেনশন করো। এটাও কিন্তু ম্যাটার করে যে আপনি কত নাম্বারে মেনশন হচ্ছেন। হ্যাঁ, এবং এখানের মধ্যে যদি আপনি মানে একটা স্ট্র্যাটেজি সাজান, এখানে কতগুলো জিনিস আপনাকে দেখতে হবে। সেটা হচ্ছে কি আপনার যে আপনি কতগুলো ফ্যান আউট কোয়েরির জন্য আপনি চ্যাট জিপিটিতে সোর্স হিসেবে আসতেছেন বা কতগুলোতে আসতেছেন না, যে আপনি বিভিন্ন রকমের পার্সন নিজে নিজে কোয়েশ্চেন গুলা ক্রিয়েট করেও আস্ক করতে পারেন। সাপোজ আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন বেস্ট এসইও টুল, তো আপনি লিখবেন যে হোয়াট ইজ দ্য বেস্ট বাজেট ফ্রেন্ডলি এসইও টুল, হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টুল, হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টুল ফর লিঙ্ক বিল্ডিং। এবার বিভিন্ন প্রম্পট করে করে দেখবেন যে আসলে আপনার সোর্সটাকে মেনশন করতেছে কিনা, বা আপনাকে মেনশন না করলেও কাদেরকে মেনশন করতেছে ওদের আপনার যেসব পেজগুলা থেকে সোর্স নিচ্ছে সেখানে আপনাকে মেনশন করা হয়েছে কিনা, এই ধরনের জিনিসগুলো। তারপর আরেকটা জিনিস যেটা আসলে আমাদের ইয়াতে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে, সেটা হচ্ছে কি মানে ওই যে ট্রুথ অ্যালাইনমেন্ট ফ্রেমওয়ার্ক বললাম, যে আপনার ফ্যাক্ট গুলা ও আসলে সঠিকভাবে বলতেছে কিনা। সাপোজ আপনার টুল যে এসইও টুলটা আপনি ইউজ করেন, সেখানে আপনি নতুন একটা ফাংশন অ্যাড করছেন যেটাতে আপনি ভিজিবিলিটি ট্র্যাক করতেছেন। এখন চ্যাট জিপিটি এটা জানে না, ও বলছে স্যামরাশে ভিজিবিলিটি ট্র্যাকিং ফিচার আছে কিন্তু এইচএস নেই। এটা আমি জাস্ট এমনি আমার পরিচিত টুল থেকে এগুলো বলতেছি। তো এই জিনিসগুলা সঠিকভাবে বলতেছি না, এই জিনিসগুলো চেক করা। এবং এইটার জন্য যে সোর্স গুলো ইউজ করে, এখানে কতগুলো সোর্স আছে যেগুলো হচ্ছে কি আপনি দেখবেন সব জায়গায় কমন। ধরেন আপনি যে বিভিন্ন ভার্সন গুলো ফ্যান আউট কোয়েরি করছেন, সেখানে দেখবেন যে 6-7টা সোর্স সবসময় ঘুরে ফিরে থাকে, এবং এগুলো হচ্ছে সবসময় বেশিরভাগ সময় দেখবেন অথরিটি সোর্স গুলো দেখা যাচ্ছে উইকিপিডিয়া হতে পারে, বা গুগলের সার্চ করলে যে টপ র্যাঙ্ক পেজ গুলো থাকে দেখা যায় যে প্রথম 3-4টা পেজ এরা সব ধরনের ফ্যান আউট কোয়েরির মধ্যে আসতেছে বিভিন্ন রকমের ভার্সনে। হ্যাঁ, তো ওই জিনিসগুলো ট্র্যাক করা যে কোনটা হচ্ছে অথরিটি সোর্স এবং কোনটা এমন সোর্স যেটা আসলে দেখা যাচ্ছে মানে একটা ফ্যান আউট করে আসছে কিন্তু আরেকটাতে আসে নাই, সেটা হয়তো অত ইম্পর্টেন্ট না আর কি। হ্যাঁ, তো ওই জিনিসটার মধ্যে আপনার রিসার্চ করা, এবং যেটা বললাম যে আউটরিচের ব্যাপারটা, যারা ব্যাকলিংক বা অন্যান্য করতেছেন অন পেজ ছাড়াও কিন্তু শুধু ব্যাকলিংকের মাধ্যমেও আপনার এআই ওভারভিউ বা চ্যাট জিপিটি রেজাল্ট গুলাকে প্রভাবিত করা যায়। আমি জাস্ট গতকালই একটা দেখলাম, ও একটা কিওয়ার্ড যেটা আসলে ও একটা মানে মূলত টার্ম ক্রিয়েট করছে, মূলত একটা ইয়ার জন্যই, একটা এসইও টেস্টিং এর জন্যই। ওটা নিয়ে ও একটা পেজ লিখছে, কন্টেন্টটা লেখার পর ওইটাতে পিআর চালাইছে প্রায় 3-4 দিনের মধ্যে। দেখা যাচ্ছে বিভিন্ন রকমের লিঙ্ক পাইছে, 50টা প্লাস লিঙ্ক, এবং ওইটা
এআই ওভারভিউতে অলরেডি আসে গেছে। তো এখানে কিন্তু মেইন ফ্যাক্টর ছিল আসলে আপনার লিঙ্ক গুলা অন পেজ অত বেশি ইয়ে ছিল না। তবে আমরা যে জিনিসগুলো এক্সপ্লোর করতে পারি সেটা হচ্ছে কি রেডিট, কোরা, তারপর আপনার দেখবেন লিঙ্কডইন বা আপনার নিশ রিলেভেন্ট কোনো ফোরাম, ওই সোর্স গুলোতে কিন্তু আপনি ফ্রিতে বিভিন্ন রকমের ওয়েতে আপনার ব্র্যান্ডকে মেনশন করতে পারেন এবং সিস্টেম ওয়াইজ যেটা ধরেন ওরা অনুমোদন দেওয়ার টুকের মধ্যে থাকলে আপনি লিঙ্কও ক্রিয়েট করতে পারতেছেন। তো ওই 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 জিনিসটাও করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো যে এই এআই বা এলএলএম এর জিনিসটা একটু হাইপ হলেও কিছু জিনিস ক্ষেত্রে ঠিক আছে। যেমন এখনো যদি আপনি টোটাল সার্চের কথা ভাবেন, এলএলএম এর সার্চ সম্ভবত 1%ও নাই। মানে যদি 100%-এর মধ্যে বলেন সম্ভবত 97 বা 95%ই গুগল হবে, বাকি 3-4% দেখা যাবে বিং বা অন্যান্যগুলো, আর 1% বা তার চেয়েও কম কিন্তু চ্যাট জিপিটি বা আপনার অন্যান্য গুলো যে সার্চ ইঞ্জিন গুলো আছে যেটা বলে আর কি এলএলএম টাইপের। তো কিন্তু এখানে একটা জিনিস আবার ইম্পর্টেন্ট, এলএলএম এর থেকে কিন্তু প্রচুর কনভার্সন হয়। মানে গুগল থেকে আপনার যতটুকু কনভার্সন হয় তার চেয়ে অনেক বেশি কনভার্সন এলএলএম এ হয়। এবং এটা আমাদের এজেন্সিতেও আমরা দেখছি। এই আমাদেরকে মানে একটা ক্লায়েন্ট অ্যাপ্রোচ করছে এই জন্যই যে মানে স্টিভ একটা কেস ওর এসইও নোটবুকের যে থাকে নিউজ লেটার গুলো থাকে সেখানের মধ্যে একটা দেখাইছিল যে আমাদের একটা ক্লায়েন্ট চ্যাট জিপিটি থেকে ডিল পাইছে আর কি। হ্যাঁ, তো ওইটা পড়ার পর আরেকজন ক্লায়েন্ট বলছে আমারও চ্যাট জিপিটিতে র্যাঙ্ক করা দরকার। তো এখানে কিছু আসলে জিনিস আরো ইম্পর্টেন্ট থাকে। এবং আরেকটা মানে আপনার ইফোর্টের বিষয়টা আর কি, যে আপনার ক্লায়েন্ট কোন লেভেলে আছে বা কোন ধরনের ক্লায়েন্ট। ধরেন কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা খুব বড়, যারা আসলে দেখা যাচ্ছে সব কিওয়ার্ডের জন্য সবকিছুতে র্যাঙ্ক করে। তো ওদের জন্য কিন্তু আসলে আপনি এলএলএম এ ফোকাসটা বেশি দিবেন, কারণ ও অলরেডি বড় কিওয়ার্ড গুলোতে র্যাঙ্ক করতেছে। এখন ও আরো একটা ওর জন্য আপনি চ্যানেল ক্রিয়েট করলেন যেখান থেকে ও ক্লায়েন্ট একুইজিশন হোক বা লিড জেনারেশন করতে পারতেছে, কিন্তু যার ধরেন বেসিক গুলো ঠিক নাই তার জন্য কিন্তু আপনি এলএলএম এ ফোকাস করবেন না। তার জন্য আপনি ট্রেডিশনাল এসইও তে ফোকাস করবেন এবং ব্র্যান্ডের উপর বেশি ফোকাস করবেন। ব্র্যান্ড জিনিসটা আগে বলে খুব বেশি আপনার ইম্পর্টেন্ট হবে আর কি। এখনই অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো মোটামুটি আমি যদি সামারাইজ করি, অন পেজের ক্ষেত্রে হচ্ছে কি ফ্যাক্ট বেসড কন্টেন্ট লেখা, এমন ভাবে জিনিসগুলো বলা যে একদম খুব সিম্পল ভাবে এবং কন্টেন্টের শুরুর দিকে বলা, একদম ওই সিম্পল ওয়ার্ড ইউজ করে। তারপর স্ট্যাটস বা ফ্যাক্ট স্ট্যাটস ইউজ করে অ্যাকর্ডিং টু দিস, অ্যাকর্ডিং টু দ্যাট, এত পার্সেন্ট এত। তারপর আপনার টেবল এবং বিভিন্ন কম্পারিজন করলে ফিচার গুলো খুব ডিটেলসে স্পেসিফিক ভাবে দেওয়া। তারপর স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া কোন একটা কাজ কিভাবে করতে হবে। আর ফাইনালি হচ্ছে আপনি একই জিনিসটা কন্টেন্টের মধ্যে রিক্যাপ করা বা মানে বিভিন্ন ভাবে সেটা আপনার সামারির মধ্যে হতে পারে বা এফএকিউর মধ্যে হতে পারে। তো এই জিনিসগুলো আসলে আমি আসলে খুব বেশি র্যান্ডম কথাবার্তা বলছি, কিন্তু আমার মনে হয় কিছুটা হলো আপনাদের উপকার হয়েছে। আর কোয়েশ্চেন করলে আশা করি আমি কিছু জিনিস ক্লিয়ার করতে পারবো। ওইরকম প্রিপারেশন ছিল না দেখে মানে খুব বেশি র্যান্ডম হয়ে গেছে আর কি কথাবার্তা গুলো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম মোটামুটি একটু শেষ, আপনারা কিছু জিজ্ঞেস করতে পারেন। জিয়ান ভাই, তাহলে আমরা কিউএনএ তে যদি যাই, এইখানে হাসনাত ভাই একটা কমেন্ট ছিল, যদি একটু দেখতেন এটা। হ্যাঁ, ওইটা হচ্ছে যে মানে অনেক বেশি যদি ইয়া থাকে আর কি, ওই কোয়েশ্চেনটা ছিল অনেক বেশি যদি কোয়েরি ফ্যান আউট থাকে বা ইয়া থাকে। এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনার সার্চ খুব বেশি পার্সোনালাইজড হচ্ছে এখন, এবং আপনার এলএলএম গুলো আপনার সাথে ওইভাবে পার্সোনালাইজ আচরণ করতেছে। বেস্ট রানিং শুজ লেখলে ও যে জিনিসটা ভাবতেছে আমার জন্য সেটা হয়তো আরেকজনের জন্য নাও ভাবতে পারে।
ও পূর্বে কি সার্চ করছে বা ও কি ধরনের কোয়েশ্চেন করে, ও কি ফিটনেস নিয়ে সচেতন কিনা, ও ওই জিনিসগুলা অলরেডি হয়তো ওর চ্যাট হিস্ট্রি থেকে বা অন্যান্য জিনিস থেকে জানে। তো ওর জন্য যে কোয়েশ্চেন গুলো হবে সেজন্য আমার কোয়েশ্চেন গুলো নাও হতে পারে। সেই জন্য আপনার এখানে যে ইনিশিয়াল স্টেপটা হবে, যখন একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই কিওয়ার্ডের পিছনে আপনি চেষ্টা করবেন বায়ারের পেন পয়েন্ট বা আপনার যে সার্চার আছে ওর পেন পয়েন্ট এবং ওর যে জার্নিতে আছে ওইটা বোঝার চেষ্টা করা, এবং ওইটা থেকে আপনি চেষ্টা করবেন যতগুলো পসিবল কোয়েশ্চেন আমি বের করতে পারি। বেস্ট রানিং শুজ এর জন্য কত রকমের কোয়েশ্চেন হতে পারে, ওটা যাতে আমি একটা লিস্টের মতো বের করতে পারি। এখন ধরেন আমার কাছে এটা থেকে আমি প্রায় 30-40টা কোয়েশ্চেনের লিস্ট করে ফেললাম, যে what is the best running shoes for beginner, what is the best running shoes for sprint, what is the best running shoes for marathon, what is the best running shoes for women, what is the best running shoes for flat feet, এরকম অনেক কিছু আছে। এখন আপনি সবগুলো কোয়েশ্চেন এরকম বের করলেন, হ্যাঁ, যে কি কি আসতে পারে। সবচেয়ে বেস্ট হবে তাও না, হয়তো এমন কোয়েশ্চেন থাকতে পারে যে হাউ টু ওয়ার এ রানিং শুজ বা what to look for in a running shoes, এরকম। হ্যাঁ, আপনি কোয়েশ্চেন গুলো লিস্ট করে ফেলেন। এখন এটার পর আপনার সেকেন্ড কাজ হবে, আপনি যে পেজটা লিখবেন, এখন দেখবেন যে এই সেম পেজের মধ্যে আপনি কতগুলা কোয়েশ্চেনকে কভার করবেন বা কতগুলো টপিককে কভার করবেন। হ্যাঁ, তো এরকম হতে পারে এই কোয়েশ্চেন 50টা কোয়েশ্চেন থেকে আপনি 3টা পেজ ক্রিয়েট করতেছেন, বা হয়তো 2টা পেজ ক্রিয়েট করতেছেন, বা হয়তো একই পেজে সব জিনিস আপনি কভার করতে হবে। আপনি এবং এই ডিসিশনটা নিবেন আপনি সার্চ থেকে। সার্চ থেকে বলতে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড সার্চে সার্চ করবেন এবং আপনার রেজাল্ট গুলার মধ্যে ওভারল্যাপ দেখবেন। যদি দেখেন যে একটা কোয়েশ্চেন সাপোজ আপনি সার্চ করছেন কোয়েশ্চেন এ, সেখানে 10টা রেজাল্ট, এবং আরেকটা কোয়েশ্চেন সার্চ করছেন এবং সেখানে যে 10টা রেজাল্ট সেখানের মধ্যে 60% সিমিলারিটি, তাহলে আপনি সেম পেজে কভার করলেন। এখন আরেকটা ক্ষেত্রে দেখলেন যে এখানে যে 10টা রেজাল্ট আসছে, এই 10টা রেজাল্টের মধ্যে শুধুমাত্র একটা রেজাল্ট আরেকটা কিওয়ার্ডে সার্চ আসছে, বাকি 9টাই ভিন্ন, তখন আপনি বুঝলেন যে না, এটা আরেকটা ভিন্ন পেজ এর মধ্যে যাবে। হ্যাঁ, তো এই ইনিশিয়াল রিসার্চ গুলো যদি আপনি শুরুতে ভালোভাবে করেন, তাহলে আপনি মোটামুটি একটা ম্যাপ করে ফেলতে পারলেন আর কি, আপনার এই ওয়েবসাইটের জন্য কতগুলো পেজ লাগবে এবং কোন পেজ আপনি কি টপিক কভার করবেন। অনেক সময় এত ডিটেইলড করার সুযোগ থাকে না, হয়তো আপনি একটা কন্টেন্টই লিখতেছেন, তখন ওই কন্টেন্টের জন্য অ্যাটলিস্ট কি কি কোয়েশ্চেন গুলা মানে ফ্যান আউট কোয়েরি গুলা আসতে পারে। এটা যে সবসময় অ্যাকচুয়ালি কোয়েশ্চেন হবে তাও না, যেমন আমি যেটা এসইও ভার্সেস জিও যেটা করছিলাম, ওটাতে দেখা গেছে অ্যাকচুয়ালি একটাও কোয়েশ্চেন নেই, এখানে ছিল নর্মাল সেন্টেন্সের মতো। হ্যাঁ, তো ধরেন আমি সার্চ দিছিলাম এইও ভার্সেস এসইও ভার্সেস জিও, ও এখানের মধ্যে জিও টার্গেটিং বা জিওগ্রাফিক এসইওটাও নিয়ে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে আমার সার্চ ইন্টেন্টের মধ্যে পড়ে না, সো এটা আমি আমার ওই পেজে অ্যাকচুয়ালি কভার করব না। আমি জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনটা করবো, হয়তো আমি জাস্ট সিনোনিমটা বলতে পারি যে জিও বলতে জিওগ্রাফিক এসইও বা জিও টার্গেটিং এসইও অনেকে মিন করে, কিন্তু আসলে আমরা এটা করতেছি না, আমরা মিন করতেছি জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ওইটা হয়তো বললেন, কিন্তু ওইভাবে অত বেশি ফোকাস করলেন আর কি। তো যে জিনিসটা করতে হবে যে কোয়েশ্চেন গুলা বের করা এবং কোয়েশ্চেন গুলাকে ক্লাস্টার করা, যে আমি একই পেজে কভার করব নাকি মাল্টিপল পেজে কভার করবো, এবং এখানের মধ্যে ইন্টারলিঙ্কিংটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। আপনি ধরেন সেম একটা টপিক আপনি ধরেন রিসার্চ করে দেখলেন যে বেস্ট মেন শুজ আর বেস্ট ওমেন শুজ আলাদা আলাদা হবে, একই পেজে কভার হবে না। ধর আপনি যখন বেস্ট মেন শুজ লিখলেন, সেখানে বেস্ট ওমেন শুজ কে আপনি লিঙ্ক করে দিলেন, ইন্টারনাল লিঙ্ক করে দিলেন। তো এভাবে করে আপনি ধরেন আপনার ওভারঅল যে মেইন টপিকটা সেটার ব্রাঞ্চ গুলোকেও দেখাই দিলেন। তো ওইভাবে কভারেজটা ভালো হয় আর কি, টপিক্যাল কভারেজটা ভালো হয়। আচ্ছা, এইটা হাসনাত ভাইয়ের কোয়েশ্চেন আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। জয়দীপ ভাই একটা কোয়েশ্চেন করছে প্যাটার্ন নিয়ে। প্যাটার্ন বলতে কি ফ্যান আউট কোয়েরি প্যাটার্ন নিয়ে? জয়দীপ ভাই আছেন? আচ্ছা, ওইটা ফ্যান আউট আচ্ছা, যদি প্যাটার্ন হয়, আমি বলি এখানের মধ্যে আমি আপনাদের এখানের মধ্যে আমি কতগুলা আচ্ছা, এই সুযোগে আরো কিছু কোশ্চেন করে ফেলতে পারেন।
হ্যালো ভাই। আচ্ছা, জিহান ভাই আস্তে আস্তে আমরা যদি আয়ুব আনসারী ভাইয়ের কাছে যাই একটু। আয়ুব আনসারী ভাই আছেন? মাইকটা আনমিউট করেন। হ্যালো হ্যালো, আচ্ছা আমি আমি আসছি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, মানে ইয়ার কিছু ম্যানুয়াল মেথড আপনারা ইউজ করতে পারেন। আমি কিছু শর্টকাটে বলে ফেলি। সার্ভারের এসইও ক্রোম এক্সটেনশনটা দিয়ে আপনি চ্যাট জিপিটি ফ্যান আউট করে গুলো পাবেন। তারপর আপনার পারপ্লেক্সিটিটা পাবেন স্টেপসে দেখলে। আপনি কোন কিওয়ার্ড সার্চ দিলে দেখবেন যে ওদের একটা উপরে ট্যাব থাকে আনসার, ইমেজেস, সোর্সেস। স্টেপসে ক্লিক করলে আপনি ও কি কি সার্চ করছে ওটা দেখতে পারবেন। সেম জেমিনিতে আপনি যদি কোনো সার্চ করেন, যেমন আমি বেস্ট রানিং শুজ সার্চ করছি, আমাকে ওর থিঙ্কিং প্রসেসটা শো করতেছে। ওইখানের মধ্যেও দেখাচ্ছে ও কি কি চিন্তা ভাবনা করছে আগে। হ্যাঁ, তো ওখানের মধ্যে কি কি ছিল, যেমন ও প্রথমে বেস্ট অফের একটা লিস্ট করছে এবং বিভিন্ন ফুড টাইপের জন্য লিস্ট করছে। তারপর আবার ওইখানের মধ্যে ও আমাকে বলতেছে যে ও আমি সামারাইজ করে বলতেছি, এটা বেশ লম্বা স্টেপ ছিল, 6-7 স্টেপ। তো রিফাইন্ড সার্চ স্টেজ, এবং এখানের মধ্যে স্পেসিফিক রানিং স্টাইলস এর জন্য দেখতেছে। স্পেসিফিক রানিং বলতে রানিং শুজ ফর ট্রেল, রানিং শুজ ফর রোড, রানিং শুজ ফর রেসিং, এরকম বিভিন্ন। তারপর ও আপনার এরকম করে ওই ইনিশিয়াল ফাইন্ডিং গুলো বের করছে। তো আপনি যদি জেমিনিতে ওর শো থিঙ্কিং এ ক্লিক করেন, আপনি কিন্তু ফ্যান আউট কোয়েরি গুলো সম্পর্কে ধারণা করতে পারবেন। সেম ক্লডেও সম্ভবত এক্সটেন্ডেড থিঙ্কিং করলে মনে হয় দেখায়, নর্মালি থিঙ্কিংটা দেখায় না। তো আপনি যদি ইয়াটা ইউজ করেন, মানে ওর ওর যে আপনার ইয়াটা আছে আর কি, মানে থিঙ্কিং প্রসেস গুলা এখন কিন্তু এলএলএম গুলো শো করে। আপনার চ্যাট জিপিটি বলেন, ক্লড বলেন। যেমন আমি এই মাত্র আপনাদের সাথে কথা বলতে ক্লড একটা জিনিস সার্চ দিলাম, তো রানিং শুনি। তো ও লেট মি থিঙ্ক অ্যাবাউট whether I need to search for this বলে ও রানিং শু টেকনোলজি and well regarded brands and relatively stable. However, specific best list and newest models do change regularly. The user didn't ask for latest or 2025 specific. ও মানে ওর থিঙ্কিং প্রসেসটা আমাকে শো করতেছে। তো এইখান থেকে কিন্তু আপনি আইডিয়া পাবেন যে ফ্যান আউট কোয়েরি গুলো কিরকম হইতে পারে। হ্যাঁ, এবং অনেক সময় ও কিন্তু আপনাকে পাল্টা জিজ্ঞেস করবে, যেমন প্লট আমাকে জিজ্ঞেস করছে, মানে তুমি এক্স্যাক্টলি কি চাও আমাকে বলো, তুমি কোন ধরনের ফুড টাইপ, কোন ধরনের রানিং স্টাইল, এটা কি লং ডিস্টেন্স না শর্ট ডিস্টেন্স না মিড ডিস্টেন্স, সারফেসটা কি হবে, রোড, ট্রেল না ট্র্যাক ট্রেনিং। তারপর তোমার নিজের ফিটনেস সম্পর্কে আমাকে বলো, এবং তোমার কি কোনো স্পেসিফিক পছন্দ আছে কিনা বলো। এভাবে আমাকে জিজ্ঞেস করতেছে। তো এখান থেকে কিন্তু আপনি আইডিয়া করতে পারতেছেন যে ফ্যান আউট কোয়েরি গুলো কিরকম হতে পারে। ফ্যান আউট কোয়েরি নিয়ে আশা করি মানে কিছুটা আইডিয়া হয়েছে। তা মোটামুটি আপনি যে এলএলএমটা ইউজ করতেছেন ওর থিঙ্কিং প্রসেসটা কিন্তু মানে ক্লিক করে দেখতে পারবেন। আর আরো কিছু অ্যাডভান্স টুল আছে, যেমন আমি কিছুদিন আগে দেখলাম একজন একটা টুল বিল্ড করছে, ওইটা দিয়ে আমি লিঙ্কডিনে দেখছিলাম। আমি আসলে ওইটা ঘাটে নাই, খুবই আমার থেকে একটু কঠিন মনে হয়েছে আর কি। পাইথন ইউজ করে ও মানে এরকম ফ্যান আউট কোয়েরি বের করার একটা টুল বিল্ড করছে। আমি লিঙ্কডিন পোস্টার লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে দেখতে পারেন ইচ্ছে হবে। আচ্ছা, ফ্যান আউট কোয়েরি নিয়ে আশা করি কোয়েশ্চেন এরপর আরেকটা কোয়েশ্চেন দেখছিলাম জয়দীপ ভাইয়ের, প্যাটেন্ট। আসলে আমি এক্সাক্ট জানি না যে ফ্যান আউট কোয়েরি নিয়ে প্যাটেন্ট আছে কিনা, আমার মনে হয় থাকতে পারে, তবে কেউ আসলে স্পেসিফিক ভাবে বলতে পারবে না। এটা বললাম না, ইউজার এক্সপিরিয়েন্স এর কারণে ভিন্ন হবে। আপনাকে যে ফ্যান আউট কোয়েরি গুলো দেখাচ্ছে সেটা আমাকেও না দেখাতে পারে, বা মানে দেখা যাচ্ছে আপনার প্রিভিয়াস সার্চের উপর ভিত্তি করেও আপনার ফ্যান আউট কোয়েরি গুলো ভিন্ন হতে পারে। তো এক্সাক্ট তো বুঝতে পারবেন না, সেই জন্য বলতেছিলাম আপনি 50-60টা লিস্ট করে ক্লাস্টার করবেন এবং ওই অনুযায়ী এখন আপনি সেম পেজে নাকি ভিন্ন পেজে কভার করবেন, এটা বের করলেন আপনি। আচ্ছা, ইফতি বলছে ক্যান এনি ওয়েবসাইট র্যাঙ্ক অন এলএলএম? হ্যাঁ পারে, এটা আমি ওর দেখছি। এবং এখানের মধ্যে আসলে আমি তো ব্ল্যাক হ্যাট নিয়ে কথা বলি নাই। ব্ল্যাক হ্যাটের মধ্যে আমি জানি অনেকে মানে আজকে ওয়েবসাইট ক্লিক করে আজকে র্যাঙ্ক করতেছে, এবং মানে এখানের মধ্যে অনেক রকমের হ্যাক আছে। তবে আমি ওইগুলো আসলে সাজেস্ট করতেছি না বা বলছি না, কারণ এগুলো হচ্ছে শর্ট টার্ম স্ট্র্যাটেজি। এগুলো আসলে
লং টার্মে আপনার কোনো উপকার আসবে না। মানে যেমন আমি একটা ব্ল্যাক হ্যাট স্ট্র্যাটেজির কথা আপনাদেরকে বলি। যেমন ধরেন আপনি যদি রেডিট, কোরা বা ইয়াতে ফেমাস লোকদের ফেক প্রোফাইল ক্রিয়েট করে স্প্যাম করেন, চ্যাট জিপিটি কিন্তু এটা ধরতে পারে না। ধরেন আপনি একটা বডি বিল্ডিং নিচে আছেন, হ্যাঁ, বডি বিল্ডিং নিচে আপনি চাচ্ছেন যে আপনার প্রোটিন পাউডারকে বেস্ট রেকমেন্ড করুন। এখন আপনি মিস্টার অলিম্পিয়ার লিস্ট বাইর করলেন, মিস্টার অলিম্পিয়াতে যারা চ্যাম্পিয়ন হয়েছে এরকম। এখন মিস্টার অলিম্পিয়াতে যারা চ্যাম্পিয়ন হয়েছে এরা কি সবাই আপনার রেডিটে আছে, এরা কি কোরাতে আছে? আপনি এদের ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি নিজের প্রোটিন ব্র্যান্ডকে মেনশন করতেছেন, আর ওইখান থেকে আপনি লিঙ্ক দিয়ে দিচ্ছেন কোথায়? ওর অরিজিনাল লেজিট সোর্সটাতে। ধরেন ওর একটা ওয়েবসাইট আছে বা ওর লেজিট ইনস্টাগ্রাম পেজ আছে বা ইউটিউব পেজ আছে। তো চ্যাট জিপিটি ওরা তার এসব খাটে দেখতেছে না, এবং ও এটা দিয়ে মানে ম্যানিপুলেট করে এরকম র্যাঙ্ক করে দেখাইছে। তো কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু আবার লসুটেরও ইয়া থাকে। যদি ধরেন আপনাকে মামলা টামলা করে দেয় তখন হয়তো সমস্যা। হ্যাঁ, তো এগুলো আসলে সার্চ করবো না। তবে আপনি লেজিট ওয়েতে কি করতে পারেন? ধরেন আপনি একটা সার্চ কোম্পানি চালাচ্ছেন বা আপনার নিজের কোনো ব্র্যান্ড আছে, আপনি ওইখানে যে ফাউন্ডার বা ওইখানে যে আপনার কন্টেন্ট রাইটার বা আছে ওদের লেজিট ইয়া করতে পারেন, প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। ওগুলা দিয়ে আপনি আপনার যে রিলেভেন্ট রেডিটে সাবরেডিট আছে বা কোরাতে ওইরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে ওগুলোর আনসার করতে পারেন, ওগুলা কাজে দিবে। কারণ আপনার একটা সোর্সের ইয়া দেখছিলাম, মানে একটা পার্সেন্টেজ আর কি, সবচেয়ে বেশি দেখা গেছে অ্যাকচুয়ালি রিসোর্স হিসেবে আসে ইউটিউব, 2 নাম্বার হচ্ছে উইকিপিডিয়া, 3 নাম্বার হচ্ছে গুগল সার্চ, 4 নাম্বার হচ্ছে রেডিট, তারপর লিঙ্কডইন, ফেসবুক, কোরা, এরকম ইনস্টাগ্রাম এগুলোও আছে। হ্যাঁ, তো দেখেন এখানের মধ্যে উইকিপিডিয়া আর গুগল সার্চ ছাড়া বাকি সবগুলোতে কিন্তু আপনি আপনার 100% নিজে মানে অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারেন আর কি। হ্যাঁ, ধরেন আপনি রেডিটে বা লিঙ্কডইনে বা ফেসবুকে এগুলো তো আপনার কন্ট্রোল আছে, গুগল র্যাঙ্ক করা হয়তো আপনার কন্ট্রোলে নাই। তো লেজিট ভাবে বা আপনার জেনুইন প্রোফাইল ক্রিয়েট করে ওইখানে যদি আপনি অ্যাক্টিভিটি বাড়ান, এটার অবশ্যই কিন্তু আপনি বেনিফিট পাবেন। মোহাম্মদ মার্ক কোন এক জায়গায় দেখলাম এলএম গুলো নাকি স্কিমা, এটা ভুয়া। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, স্কিমা কোনো ইয়াতে প্রভাব ফেলে না। যারা বলতেছে ওরা ভুল বলতেছে। কেন বলতেছে? এটা এক মাস এই কাইল গ্রুপ একটা টেস্ট করছিল, মানে স্কিমা ছাড়াও করছে, স্কিমা দিয়ে সিঙ্গেল ভেরিয়েবল টেস্ট করছে, সেখানে দেখা গেছে স্কিমা আসলে কোনো প্রভাব ফেলে না। এবং এলএলএম এর একটা জিনিস সহজে বুঝেন, এলএলএম চাচ্ছে কম খরচে কম টোকেনাইজ করে, মানে ইনফরমেশন রিট্রিভারের মেইন জিনিস হচ্ছে কি, আমি খুব সহজে যাতে একটা জিনিস কিয়া থেকে বের করতে পারি, মানে আপনার কন্টেন্ট থেকে আমি বের করতে পারি। এলএলএম এর তো আর খাইদাই কাম নাই যে ও বাই স্কিমা মার্কআপ করবে, বুঝছেন? ইভেন গুগলেও কিন্তু আসলে র্যাঙ্কিং ওইরকম মানে হেল্প বা বুস্ট পাওয়া যায় না, আনলেস আপনি ধরেন বেসিক স্কিমাটাই করেন নাই। কিন্তু যারা মানে খুব বেশি কাস্টম কোডেড ইয়া করে বা আপনার স্কিমাতে অনেক কিছু মেনশন দিয়ে, আমি নিজেও এক সময় করতাম আপনার মেনশন এবং অ্যাবাউট ইয়াটা করে আর কি। হ্যাঁ, তো ওগুলো আসলে অত বেশি মানে নিডল মুভ করে না, এর চেয়ে আরো কম জিনিসে আপনি ফোকাস দিয়ে আরো বেশি রেজাল্ট পাবেন। সেগুলো হচ্ছে আপনার কন্টেন্ট এবং ব্যাকলিংক। স্কিমা মার্কআপ দিয়ে আপনি এলএলএম এ অত বেশি বেনিফিট পাবেন না, হয়তো একদমই পাবেন না। কারণ আমি যেটাতে দেখছি এরকম আরো কিছু জিনিস আছে যেগুলো আসলে অনেকটা, যেমন অনেকে কিছুদিন আগে দেখলাম এলএলএম ডট টেক্সট এরকম একটা জিনিস নতুন বের হয়েছে। তো ওগুলো আসলে ইয়ার মধ্যে একটা টেস্ট করছিল। আপনারা এরকম একটা চ্যানেল আছে, ওটাতে দেখতে পারবেন টেক কুবাইটাস এবং আরো কয়েকজন থাকে আছে যারা এসইও টেস্টিং গুলো করে আর কি। চ্যানেলটার নাম হচ্ছে এসইও ফাইট ক্লাব। হ্যাঁ, এসইও ফাইট ক্লাব। তো ওখানের মধ্যে ওরা দেখছে আর কি, এটার নিয়ে একটা স্পেসিফিক এপিসোডই ছিল, মানে গুগল ক্রলার এবং অন্যান্য ক্রলার কেউই
ওই LLM.txt ঢুকে নেই, শুধু বিং বটটা ঢুকছে, তাও এটা খুবই মানে মানে ওরা দেখছে আর কি যে আসলে কোনো ইফেক্টই নাই। আচ্ছা জিহান ভাই, হ্যাঁ আইয়ুব আনসারী ভাই কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ আইয়ুব হ্যাঁ আনসারী ভাইকে নিচ্ছি। হ্যালো। জি ভাই। আচ্ছা, স্কিমা নিয়ে যেটা বলছিলাম যে হচ্ছে স্কিমা, আচ্ছা স্কিমা এলএলএম এখন প্রায়োরিটি দিচ্ছে কিনা আমার জানা নাই, কারণ এটা নিয়ে এখনো ব্যাক এন্ড ফোর্থ চলতেছে। বাট রিস রেজাল্ট যেগুলো গুগলের যে হচ্ছে রিস রেজাল্ট, এগুলোতে নিজের স্থান বুক করার জন্য তো স্কিমা দরকার। অবশ্যই অবশ্যই, হ্যাঁ এখন এখন আপনার স্পেসিফিক টাইপের সাইটের জন্য স্পেসিফিক, যেমন আপনার রেসিপি নিয়ে একটা সাইট করছেন, আপনার কুকিং নিয়ে, তো ওখানে তো আপনি যে রেসিপির যে ইয়াটা আছে, রিচ রেজাল্ট আছে, ওটাতে আসতে হলে আপনার স্কিমা লাগবে। আচ্ছা, আমি মূলত এলএলএম এর ক্ষেত্রে বলতেছিলাম যে এলএলএম এ আসলে অত বেশি বেনিফিট পাওয়া যায় না আর কি, মানে আচ্ছা ওই জিনিসটা মিন করছে। জিহান ভাই, কথা হচ্ছে যে আমাদের মেশিন গুলো, মানে যেগুলো মেশিন বলতে আমি স্পাইডার গুলো বোঝাচ্ছি। জি স্পাইডার গুলো কিন্তু জেসন খুব সহজে রিড করে, হ্যাঁ, এবং আমরা যদি কোনো টেক্সট ইনপুট দিই তাহলে সেটাও কিন্তু ওরা প্রথমে জেসনে কনভার্ট করে এরপরে নিজে বোঝে। তো সেক্ষেত্রে তো আমরা এইখানে স্কিমা দিলে মোটামুটি ভালো একটা বেনিফিট পাওয়ার কথা। হ্যাঁ, এটা মনে হতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা স্পেসিফিক রেজাল্টের ভিত্তিতে, মানে এই যেটা বললাম আর কি, যে কাইল রুফ টেস্ট করছিল যে স্কিমা দিয়ে স্কিমা না দিয়ে, মানে ও দেখছে আসলে কোনো ডিফারেন্সই নাই। এবং আরেকটা যেটার মূলত আমার হচ্ছে আর কি, যে কন্টেন্টে ক্রল করে ও যে জিনিসটা পাবে সেইটা স্কিমা পর্যন্ত হয়তো ও ক্রল করে না আর কি। মনে হতে পারে যে মেশিনের জন্য হয়তো স্কিমাটা রিড করা সহজ, কিন্তু আসলে আমি এখন পর্যন্ত কোনো প্রমাণ পাইনি যে স্কিমা রিড করতেছে আপনার ক্রলার গুলো। এবং এটা ইয়ার ক্ষেত্রে ইভেন ট্রেডিশনাল এসইওতে মানে এটার ভ্যালুটা আস্তে আস্তে কমে আসতেছে আর কি, কারণ গুগল ক্রলার গুলা আগের চেয়ে আরো স্মার্ট হচ্ছে, তো তো কন্টেন্ট হয়তো ও আগের চেয়ে আরো বেটার বুঝতে পারে, ওকে এখন আর স্কিমা দিয়ে দেখাই দিতে হচ্ছে না যে এইটা আসলে বলতে আমি এইটা মিন করছি, মানে ও কনটেক্সটটা এখন আগের চেয়ে ভালো বুঝতে পারে, যেহেতু সেমান্টিক এসইও এখন মানে আগের চেয়ে বেশি স্ট্রং, যদিও এটা অনেক আগের কনসেপ্ট, কিন্তু এখন এই জিনিসটা অনেক স্ট্রং, কারণ ওদের কাছে টেকনোলজিটা ইউজ করার জন্য, মানে এটা ইউজ করার জন্য যে ধরনের হার্ডওয়্যার বা যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো এখন আছে, আগে হয়তো ছিল না। আগে যেরকম কিওয়ার্ড বেসড ছিল সেটা হচ্ছে এখন মানে কনটেক্সট বেসড হয়েছে আর কি, দেখা যাচ্ছে খুব সহজেই বুঝতে পারতেছে, আপনার একটা সেন্টেন্সের মধ্যে আশেপাশের ওয়ার্ড গুলো থেকে বুঝতে পারতেছে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা বললেন যে ক্রলার গুলো স্কিমা রিড করে কিনা এর কোনো প্রুফ নাই, কিন্তু ওরা হচ্ছে প্রথমেই তো আগে এসে স্কিমা দেখে। লাইক আমরা স্কিমা গুলো রাখি হচ্ছে হেড ট্যাগের মধ্যে, ওরা প্রথমেই স্কিমার অ্যাক্সেসটা পায়, কারণ ওরা তো আর ডিরেক্টলি আমাদের মতো ওসিআর দিয়ে বা হচ্ছে এই যে প্রিন্টেড ভার্সন দেখে না, ওরা দেখে হচ্ছে পেছনের কোড যেটা, তো সেইখানে তো প্রথমেই আমরা স্কিমাটা রাখি। এইটা স্কিপ করে তো আর কন্টেন্টে যায় না। হ্যাঁ হ্যাঁ, আমি জাভা স্ক্রিপ্ট হলে সেটা ভিন্ন কথা, বাট আপনার আমরা যেটা এখানে বলতে পারছি জেসন যেটা হ্যাঁ বলছেন, হ্যাঁ, হ্যাঁ কিন্তু মানে এইটা এলএলএম এর রেজাল্টে মানে প্রভাব ফেলে না আর কি, হয়তো আপনি অন্য ট্র্যাডিশনাল এসইওর হ্যাঁ কথাও বললেন হ্যাঁ হ্যাঁ বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আপনার যে আলটিমেটলি যে রেজাল্টটা শো করতেছে, আপনি যদি রিভার্স ইঞ্জিনিয়ার করেন তাহলে মোস্ট অফ দা টাইম মানে দেখবেন যে আসলে সেটা মেইন কন্টেন্ট থেকে আসতেছে। আপনি এটা আসলে একটা এরকম টেস্ট করা যাইতে পারে, সাপোজ কন্টেন্টে আপনার ধরেন এক জিনিস দিলেন, স্কিমাতে আরেক জিনিস দিলেন, স্কিমা জিনিসটাও ধরতে পারতেছে কিনা, আমি মোটামুটি শিওর যে ধরতে পারবে না। ওকে, লেট মি ফিনিশ, আমি একটু বলি এখানে। কথা হচ্ছে আমার রিয়াক্টে বানানো সাইট যেটা কমপ্লিটলি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং ছিল, এইখানে ক্রলার এসে কোনো কন্টেন্ট পায় না। তো আমি জাস্ট টেস্ট পারপাসে এটা দিছিলাম যে আমি কমপ্লিটলি সিএসআরই রাখবো, এখানে আমি এসএসআর দিচ্ছি না, বাট এখানে আমি এসএসআর হিসেবে জাস্ট দিব কোনটা, স্কিমাটা। তো এরপরে দেখছি যে আমার ওই যে কন্টেন্ট ছিল আমার, এটাতে সে র্যাঙ্ক করে যাচ্ছে, যদিও ক্রলার এসে একটা ফাঁকা পেজ পায়। আমি যদি ম্যানুয়ালি ধরেন হচ্ছে গুগল বোর্ড দিয়ে টেস্ট করাই,
তাহলে দেখা যায় একটা ফাঁকা পেজ পাচ্ছে, কিন্তু ওই আমার হচ্ছে জাস্ট স্কিমা থেকে সে কিন্তু কন্টেন্টটা নিয়ে গেছে। ইভেন ওইখানে আমি অনেকগুলো এদিক ওদিক করে ট্রাই করছি, যেমন জাস্ট কন্টেন্ট থেকে পরে ওইটাকে প্রোডাক্ট পেজ বানাইছি, প্রোডাক্টের জন্য আমি সেইখানে রিভিউ অ্যাড করছি, দেখা যায় যে পরবর্তীতে আমার সেই পেজে ওই রিভিউটাও শো করতেছে স্টার সহ। তো আসলে তো আমাদের যে স্পাইডার গুলো এরা স্কিমা রিড করে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমি দেখছি। এবার ইভেন আমি এরকম খুব আমি আপনাদেরকে একটা পেজ একটু সময় পাইলে খুঁজে বের করে দেখাবো, যেটার মধ্যে ক্লিন পার্টলার একটা পেজ র্যাঙ্ক করছে, পেজে কোনো কন্টেন্ট ছাড়াই, এবং খুব মোটামুটি কম্পিটিটিভ একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করছিল, সম্ভবত এসইও এজেন্সি একটা নির্দিষ্ট এরিয়া এরকম। তো এসইও স্পাইডার বা যে ইয়াগুলো আছে, মানে ওরা কিন্তু রিড করতে পারে এবং ওই কন্টেন্টটা ধরতে পারতেছে। আমি মূলত বলতে চাচ্ছিলাম এলএলএম এর জন্যই, এলএলএম যদি ওইটা রিডও করে, আমি বলতে চাচ্ছি ওইটা আসলে ওইরকম ইফেক্ট থাকে না আর কি। আর সবচেয়ে বড় কথা, আপনার এখানে যদি অন্যান্য জিনিসগুলো আপনি ভাবেন, সাপোজ আপনার পেজে যে কন্টেন্ট গুলো আছে বা ব্যাকলিংক গুলো আছে বা টেকনিক্যাল অন্যান্য যে জিনিসগুলো, ধরেন আপনার কন্টেন্ট ওয়েবসাইটের স্ট্রাকচার বা আপনার ইন্টারলিঙ্কিং, এই জিনিসগুলা আপনি কাজ করে যত বেশি ভালো আউটপুট পাবেন, স্কিমাতে করে তার চেয়ে কম পাবেন। আমার মূল পয়েন্টটা ছিল এটাই। এবং এলএলএম এর ক্ষেত্রে স্পেসিফিকলি, মানে আমি যতগুলা রিসোর্স ঘাটছি সবগুলাতেই এই জিনিসগুলা বলছে যে এলএলএম এর রেজাল্টের জন্য ইয়ার কোনো ভূমিকা নেই, স্কিমার কোনো ভূমিকা নেই। কিছুদিন আগে ডিটেইলড এসইও যে আছে, আপনার ওর নামটা আমার মনে আসছে না, ফাইবার চিল নামে ওর অ্যাকাউন্ট, ও নিজেও এরকম একটা রিসোর্স শেয়ার করছে যেখানে দেখাইছে আসলে স্কিমা মার্কআপ এলএলএম এর রেজাল্টে কোনো ভূমিকা রাখে। তবে এটা আমি কিন্তু এই জন্যই বলতেছি যে এটা এটা ও একটা পডকাস্টে বলছে, এবং ওর কিন্তু টেস্টিং গ্রুপ আছে, ও আপনার আইএমজি যে আইএমজি গোল্ড যে ওর একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে ও রেজাল্ট গুলো শো করে আর কি। তো ওখানে ওকে জিজ্ঞেস করছিল, আপনার আমি পডকাস্টের লিঙ্ক দিতে পারবো, ওইখানের মধ্যে জিজ্ঞেস করছিল মানে এমন একটা কিছু কথা বলো যেটা তোমার মনে হয় যে মানুষ অনেক ভ্যালু দেয় কিন্তু আসলে এসইও তে ওরকম ভ্যালু দেয় না। ও স্পেসিফিকলি স্কিমার কথাই বলছিল, যে মানে আসলে স্কিমা অত ভালো মানে নিডল মুভ করে না আর কি। হ্যাঁ, এরকম না যে আমি বলতেছি স্কিমা করবেন না, স্কিমার মধ্যেও এরকম অনেকে আছে যে বললাম না পেজে কোনো কন্টেন্ট ছাড়াই র্যাঙ্ক করতেছে। কিন্তু আমার এই জিনিসটা আমি মোটামুটি কনফিডেন্টের সাথে বলতে পারি যে এলএলএম এ কোনো প্রভাব ফেলে না। ট্রেডিশনাল এসইওতে এখনো র্যাঙ্ক করতে পারবেন এবং ভালো রেজাল্ট ও আনতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে যে ইজ ইট ওয়ার্থ ইট? আপনি অন পেজে বা ব্যাকলিংকে বা অন্যান্য জিনিসকে ফোকাস করে যে রেজাল্টটা পাবেন সেটা স্কিমাতে করে হয়তো অত বেশি পাবেন না আর কি। এটাই মেইন কথা। আচ্ছা জিহান ভাই, আমার নেটওয়ার্ক মোটামুটি আনস্টেবল, ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন? না, খুবই ভালো শোনা যাচ্ছে। আমি আচ্ছা আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমি পার্সোনালি কয়েকটা টেস্ট করছি, যেখানে ধরেন কিছু রেজাল্ট আমি ডিরেক্টলি চ্যাট জিপিটিতে জাস্ট টেস্ট করছি, অন্য কোনোটাতে আমি এটা ট্রাই করি নাই। যে একটা প্লেস মানে লোকাল এসইও পারপাসে, যে ওই প্লেসের সাথে হচ্ছে আমার যে স্টার মার্ক শো করানো হয়, এইটা স্কিমা ছাড়া যখন ছিল তখন সে প্লেসটা দেখাতো কোনো স্টার ছাড়া, কিন্তু পরবর্তীতে আমি যখন স্টার অ্যাড করে দিলাম স্কিমার থ্রুতে, এরপরে দেখি সে কিন্তু আবার ওইটা স্টার সহ দেখায়। দ্যাট মিনস এলএলএম কিন্তু আমার স্কিমা রিড করছে। এক্ষেত্রে কি বলবেন? এটা আপনার চ্যাট জিপিটিতে দেখছিলেন? কোন এলএলএম এ দেখছিলেন? আমরা চ্যাট বক্সে যে চ্যাট করি এখানে, মানে স্কিমার আগে স্টার পান নাই কিন্তু স্কিমার লাগানোর পর স্টার পাইছেন, এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, তাহলে হয়তো কিছুটা প্রভাব আছে, কিন্তু এটা আমার মূলত আনসারটা ছিল খুব বেশি জেনারেল টাইমে। সাপোজ আপনি যদি একটা কিওয়ার্ড সার্চ করেন,
যে ধরেন আপনার লোকাল এসিওর ক্ষেত্রে বেস্ট প্লাম্বার ইন টেক্সাস, আমি কিওয়ার্ড এটা সার্চ দিলাম, হ্যাঁ। তো বেস্ট প্লাম্বার ইন টেক্সাস দিলে সেখানে যে রেজাল্ট গুলো আসবে সেখানের মধ্যে আপনার যারা র্যাঙ্ক করতেছে বা যারা র্যাঙ্ক যাদেরকে চ্যাটজিপিটি যেসব ব্র্যান্ডকে মেনশন করতেছে তাদের রেজাল্টের মধ্যে মানে স্কিমা মার্কআপটা কতটুকু প্রভাব ফেলতেছে, এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে, আপনার ব্র্যান্ডটাকে হয়তো ও স্পেসিফিক ভাবে চিনে, আপনার পেজটা ও স্পেসিফিক ভাবে ওই পেজটা রিড করছে দেখেই হয়তো আপনাকে মানে পার্সোনালাইজ রেজাল্টটা দেখাইছে, হ্যাঁ। কিন্তু ওইরকম জেনারেল বা ব্রড কোয়েরির জন্য ও সার্চ করলে স্কিমা পর্যন্ত যাবে কিনা মানে এটা আমার সন্দেহ আছে। এবং আমি যতটুকু রিসার্চ দেখছি যে স্কিমা পর্যন্ত আসলে যায় না, স্কিমা দেখে না আর কি। আচ্ছা আচ্ছা, যেহেতু এলএলএম এর টার্মটা এখনো আমাদের কাছে নতুন এবং নতুন নতুন টার্ম আসবে এখানে, ধরেন পক্ষে বিপক্ষে অনেকেই অনেক কিছু বলবে, সুতরাং আমরা দেখি যে আগামীতে আরো এটা কত দূর আগায়। তাহলে আমি ভাই পুরো মিটিং এ ছিলাম না ওইরকম, আমি মাঝখান থেকে যতটুকু শুনছি একটু যদি সামারাইজ করি। আমাদের মেইন টপিকটা ছিল হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। তো এইখানে আপনি যেটা বললেন ওই যে আমরা ফিচার স্নিপেটের মতো করে যদি লিখি মোটামুটি ফার্স্ট হেডিং এর সাথে যদি প্রথম প্যারাতেই আমরা আনসার গুলো ডিরেক্ট দিয়ে দিই, সেক্ষেত্রে আমি মূলত 5টা জিনিস বলছিলাম। একটা হচ্ছে কি ফ্যাক্ট, কন্টেন্টের মধ্যে ফ্যাক্ট গুলাকে একদম ক্লিয়ার ভাবে বলা। তারপর আপনার আরেকটা ছিল কি আপনার অ্যাকর্ডিং টু বলে বিভিন্ন স্ট্যাটস বা রিসোর্স গুলোকে শেয়ার করা, মানে আপনি যেখান থেকে রিসোর্স গুলো পাইছেন। তারপর আরেকটা হচ্ছে কন্টেন্টের স্ট্রাকচার ফরম্যাটিংটা, ধরেন আপনি স্টেপ বাই স্টেপ গাইড লিখলেন বা বলেন মানে ক্লিয়ার ভাবে বলে দাও। আর ফাইনালি হচ্ছে কি মানে একই যে মেসেজটা আপনি পেজটাতে দিতে চাচ্ছেন সেটা রিইটারেট করা বিভিন্ন ফরম্যাটে। ধরেন আপনি কি টেকওয়েস এর মধ্যে একবার বললেন, ইন্ট্রোডাকশন একবার বলছিলেন, আবার শেষে গিয়ে এফএকিউ তে একবার বললেন, এরকম করে মানে বলা। আমি এই জিনিসটা আসলে কারণ এটা আমি কপি পেস্ট করে দিই, আমি যেখান থেকে নিয়েছিলাম আমি এটা আসলে খুব র্যান্ডম বিভিন্ন জায়গাতে কালেক্ট করছি, তো এটা এখানে দিয়ে দিছি আমি। এটা অবশ্য এখানে আচ্ছা, তার আমি দেখে একটা এই রিসোর্স গুলা দিয়ে একটা ডক ফাইল ক্রিয়েট করতে পারি কিনা দেখি সময় নিয়ে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, মূলত এটা হচ্ছে আপনার সার্ফারের একটা রিসার্চ করা, কি সার্ফার এসইওর একটা রিসার্চ করা। আপনি এসইও ভিডিও শোতে ও এই প্রেজেন্টেশনটা দিছিল, এসইও ভিডিও শোতে গিয়ে আপনারা ইয়াতে দেখলে পাই যাবেন। মাইকেল সুস্কির একটা প্রেজেন্টেশন আছে আরো 2-3 মাস আগে, ওইটা খুবই ভালো ছিল, ওইটাতে এই স্লাইড গুলো পাই যাবেন। আমি 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 দাঁড়ান যদি কালেক্ট করে সুন্দরভাবে সাজাইতে পারে আপনাদেরকে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা এটার জন্য ওয়েট করব, আপনি একটু সময় ম্যানেজ করে এটা রেডি করে দিবেন, আবদার রাখলাম। আচ্ছা ইনশাআল্লাহ, হ্যাঁ করা যাবে। ও ও ওর ইয়াতেও থাকতে পারে হয়তো সামারাইজ ভার্সন গুলো। আচ্ছা, আপনি কোনো রিসোর্স পেলে দিয়েন আর কি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন আমরা অডিয়েন্সদের কাছে চলে যাই একটু। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা অলরেডি 1 ঘন্টা ফুল করে ফেলছি। হ্যাঁ, আমি এই জিনিসটা শর্টকাটে বলে ফেলি। এআই সার্চে ভিজিবিলিটি বাড়াতে প্রথম 3টা অ্যাকশনেবল স্টেপ কি হবে? 1 নাম্বার হবে ফ্যান আউট কোয়েরিজ, কোয়েশ্চেনগুলো বের করা। 2 নাম্বার হচ্ছে ও কোন সোর্স গুলা থেকে আনসার গুলা দিচ্ছে এটা বের করা। যে মানে এখন তো দেখলাম যে এই কোয়েশ্চেন গুলো বা এই ইয়াগুলো ও জেনারেট করছে মানে বিভিন্ন ধরনের কোয়েরি গুলো, এবং এটার জন্য সোর্স কি ছিল, এবং সোর্সের মধ্যে আপনি সবসময় কমন সোর্স গুলো বের করবেন। এখানে 2 টাইপের সোর্স থাকে। একটা সোর্স দেখবেন যে যারা যে কোনো ফ্যান আউট কোয়েরিতে মোটামুটি ঘুরে ফিরে আসতেছে, আর কিছু সোর্স দেখবেন যে আসলে একটা ফ্যান আউট কোয়েরির জন্য ছিল কিন্তু আরেকটার জন্য নাই, তার মানে ওটা অত অথরিটিভ না আর কি। হ্যাঁ, তো এবং অথরিটিভ সোর্স গুলোও কিন্তু মোটামুটি আবার দেখবেন যে 60% অফ দ্য টাইম অ্যাকচুয়ালি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জিয়ান ভাই, এইখানে এই যে রিপিটিটিভ সোর্সের যে কথা যেটা বললেন, যে এইরকম কোন আপনাদের রিসার্চে আসছে কিনা যে মোটামুটি এই সোর্স গুলো বারবার সব জায়গায় ঘুরপাক খাচ্ছে এরকম?
হ্যাঁ, সার্ফারের ইয়া না কিসের একটা সোর্সে দেখছিলাম, মূলত 1 নম্বরে থাকে আপনার হচ্ছে 1 নম্বরে ছিল ইউটিউব। ওকে, হ্যাঁ, ওরা যে 1 নম্বরে। জিনিসগুলো দেখছে। 2 নাম্বার হচ্ছে আপনার উইকিপিডিয়া নাকি গুগল সার্চ, মানে গুগল সার্চে যে রেজাল্ট গুলো আসে 2 বা 3 এর মধ্যে উইকিপিডিয়া। তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন, রেডিট, ফেসবুক, ইনস্টাগ্রাম, কোরা, আরো এরকম ইয়ে আছে। কিন্তু এখানে যে জিনিসটা আমি একটু আগে বলছিলাম, আপনি ছিলেন না হয়তো, যে এখানের মধ্যে গুগল সার্চ ছাড়া বাকি সবগুলাতে কিন্তু আপনি নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিনিসগুলাতে কন্ট্রিবিউট করে বা আপনি আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারেন। এখানে কিন্তু ব্র্যান্ড রেপুটেশন ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট হবে সামনের দিনগুলোতে। রাইট। গতকাল না, বৃহস্পতিবারে আমি এইচএফ এর একটা ওয়েবিনারে ছিলাম। ওইখানে হচ্ছে ওরা যেটা বলছিল যে ব্র্যান্ড মেনশন, যেটা ব্র্যান্ড মেনশন উইথ লিঙ্ক উইদাউট লিঙ্ক, এটা নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল যে লিঙ্ক সহ নাকি লিঙ্ক ছাড়া। তো সেখানে তারা বলছে যে লিঙ্ক ছাড়া, লিঙ্ক সহ ম্যাটার করছে না, তবে এখন পর্যন্ত লিঙ্ক ছাড়া যতগুলো আছে সেগুলো আচ্ছা, আমি একটা স্ক্রিনশট জাস্ট নোট আকারে আমার টাইম লাইনে দিয়ে রাখছিলাম, একটু যদি দেখি যে এইখানে হচ্ছে ওয়েব মেনশন থেকে আসছে 0.664, মানে 0.67 বলা যায় অলমোস্ট, মানে 50%, অর্ধেকের বেশি আসতেছে আমার হচ্ছে ওয়েব ব্র্যান্ড মেনশন থেকে। আর এইখানে অ্যাঙ্কর ছাড়া কিন্তু, হ্যাঁ, জাস্ট ব্র্যান্ডের নেমটা। তো এই ক্ষেত্রে ধরেন হচ্ছে কন্টেন্ট কি রকম হওয়া উচিত আমাদের, কারণ আমাদের নিজের সাইটে তো আর আমাদের ব্র্যান্ডের মার্কেটিং করতে পারবো না, সেটা হতে পারে এখন থার্ড পার্টি যে কোনো সাইট। তো সেক্ষেত্রে কোন ধরনের সাইট গুলো আমরা চুজ করব এবং আমার কন্টেন্ট গুলো আমরা এই যে ব্র্যান্ডেড মেনশন যে আছে এগুলো এআই নিয়ে যাচ্ছে, এআই সেগুলোকে প্রায়োরিটি দিচ্ছে, সেক্ষেত্রে আমার কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হবে? এখানের মধ্যে আমি কিন্তু একটা আউটরিচ স্ট্র্যাটেজি বলছিলাম, মানে যারা ব্যাকলিংক করেন তারা এই জিনিসটা করতে পারেন, যে আপনি দেখবেন যে সোর্স গুলোকে মেনশন করতেছে, সাইট করতেছে, হ্যাঁ, ওদেরকে আপনি আউটরিচ করতে পারেন যে আমাকেও মেনশন করো। হ্যাঁ, এখানের মধ্যে অনেকে ইভেন স্পন্সর ইয়া করেও আমরা নিজেরা এইটা সামনের আপনার স্টিকটকের নোটবুকের ইয়াটাতে সাবস্ক্রাইব করছেন কিনা জানি না, ওর নেক্সট ইয়াটা হবে এটা নিয়ে নিউজলেটার, আমরা ওখানে ইয়া করে দেখি ও আমাদেরকে আগে শেয়ার করে, এবং এটা আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য স্ট্র্যাটেজিটা করতেছি। বিশেষ করে যদি সাসে থাকেন আপনি, এটা খুব উপকার দিবে। মানে যারা আপনার ব্র্যান্ড গুলোকে মেনশন করতেছে, হ্যাঁ, সেখানে যদি আপনার টাকা থাকে আর কি, হ্যাঁ, আপনি প্রয়োজনে একটু খরচ করে আপনার ব্র্যান্ডটাকে মেনশন করায় নিলেন। যে আর কিছু সোর্স তো আপনি আসলে পারবেন না, সেখানে কিছু ক্ষেত্রে আপনার দেখা যাবে অন্যান্য ভাবে করতে হবে। যেমন ধরেন কিছু সোর্স এই জন্য মেনশন পাচ্ছে যে ওরা র্যাঙ্ক করতেছে দেখে। এখন আপনি যদি টপ 3 তে র্যাঙ্ক করেন, যেটা সার্ফার একটা ক্ষেত্রে করছিল, ওদের ওয়েবিনারে বলছে ওরা যখন মেনশন পাচ্ছিল না, ওরা ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে 1 নম্বরে আসছে, তারপর দেখতেছে যে আপনার চ্যাটজিপিটি বা অন্যান্য এলএলএম গুলো ওকে মেনশন করা শুরু করছে। এবং কিছু ক্ষেত্রে ও অ্যাফিলিয়েট ডিল করে বা স্পন্সরশিপ ডিল করে, ইভেন টাকা দিয়ে ওর ব্র্যান্ডকে মেনশন করেছে। এবং অনেক ক্ষেত্রে এমনও করেছে যে ভাই আমাকে 1 নম্বরে মেনশন করো, লিস্টে তো মেনশন দিছই, 7 নম্বরে বা 5 নম্বরে না দিয়ে আমাকে 1 নম্বরে মেনশন করো। তো ওইখানে স্পন্সরশিপ বা অন্যান্য ওরকম কিছু ডিল করতে পারলে আপনি ম্যানিপুলেট করতে পারেন নাকি, ওইটা আসলে 100%ই বলতে গেলে ব্যাকলিং বা আউটরিচ বা পিআর স্ট্র্যাটেজি হবে। ওইখানে আসলে অন পেজে তেমন আপনার হাত নাই আর কি। আচ্ছা ভাই, তাহলে এখন কি আপকামিং ডেতে এসইও অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন এটা তো বলতে পারতেছি না, এখন দুই অ্যাঙ্গেলে আছে। মানে অলরেডি আমি দেখতেছি, মানে যারা ব্যাকলিং করে তারা এরকম অলরেডি ক্লেম করতেছে শুধুমাত্র ব্যাকলিং দিয়ে সে চ্যাটজিপিটি বা বিভিন্ন এলএলএম গুলোতে র্যাঙ্ক করতেছে। এবং পিআর লিঙ্ক গুলোর খুব বেশি ভ্যালু হবে, এটা আমি যতটুকু বুঝতেছি, যে পিআর লিঙ্ক গুলোর খুব বেশি ভ্যালু হবে আপনার। এবং এখানে আমরা আমাদের মতো গরিবরা যেটা করতে পারি, যে প্যারাসাইট গুলাতে ধরেন আপনি লিঙ্কডইন এর যে আপনার ব্লগ পোস্ট লেখার যে প্ল্যাটফর্মটা আছে, বা মিডিয়াম বা আপনার কোরা, রেডিট, এইসব গুলা আমরা ইউজ করতে পারি। আর
আরো একটা জিনিস যেটা অন পেজের জন্য কিছুটা ইনকারেজিং, সেটা হচ্ছে কি 50% টাইম আপনার ব্র্যান্ড সম্পর্কে রেজাল্ট আপনার গুগল ওভারভিউ বা চ্যাটজিপিটি বা যে এলএম গুলো আছে আপনার নিজের ওয়েবসাইট থেকে নিবে। হ্যাঁ, এটা নিয়ে স্পেসিফিক একটা টেস্ট করছিল, মানে একজন ওর নাম উইল রেনল্ডস নাকি, ওর ওয়েবসাইট সম্পর্কে চ্যাটজিপিটি কে বারবার জিজ্ঞেস করতেছিল। হ্যাঁ, তো জিজ্ঞেস করতেছিল, দেখা যাচ্ছে ওর ব্র্যান্ড সম্বন্ধে যে ন্যারেটিভটা বা যে স্টোরিটা চাচ্ছে সেটা আসতেছে না। এখন ওর ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় কন্টেন্ট আপডেট করছে এবং আলটিমেটলি ও দেখছে কি, ও যখন ফুটারে একটা নির্দিষ্ট জিনিস লিখে দিছে, সেই জিনিসটা পরে গিয়ে আপনার চ্যাটজিপিটি বলছে যে এই ব্র্যান্ডে এই জিনিসটা এরকম করে। তো ওইটা থেকে কিছুটা মানে উইল রেনল্ডস ওর নাম, হ্যাঁ মনে পড়ছে, ও ও যে ফুটারে যখন কন্টেন্টটা দিছে দেখা গেছে আপনার ব্র্যান্ড সম্পর্কে ওই জিনিসটা মেনশন করছে। এবং এখানে যে জিনিসটা আমি আগে বলছিলাম, আপনার ব্র্যান্ড সম্পর্কে মেনশন তো করতেছে, সঠিক জিনিসটা বলতেছে কিনা এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আপনার একটা নির্দিষ্ট ফিচার আছে কিন্তু চ্যাটজিপিটি আপনার ওই ফিচারটা বলতেছে নাই বা মেনশন করতেছে না। হ্যাঁ, তো সেসব ক্ষেত্রে কিন্তু আপনার মানে শুধু মেনশন পাইলে হচ্ছে না, হ্যাঁ আপনার ইয়াটাও দেখতে হবে যে আপনাকে কিভাবে মেনশন করতেছে, আপনাকে কি পজিটিভলি বলতেছে কিনা বা এরকম। আমাদের একটা স্পেসিফিক ক্লায়েন্টের ক্ষেত্রে দেখছিলাম আমরা, আমাদের একটা ফিচার ছিল কিন্তু চ্যাটজিপিটি ওই জিনিসটা মেনশন করতেছে না। তো যখন ওর রিসোর্স গুলো ঘাটে দেখলাম, আমরা দেখলাম যে রেডিটের একটা থ্রেডে একজন মানে যে অ্যাকচুয়ালি ইউজার ছিল কিংবা ইউজার নাও হতে পারে, ও মানে নেগেটিভলি জিনিসটা বলছে যে এটা এরকম এরকম জিনিসটা আমার নাই বা পছন্দ হয়নি এরকম। কিন্তু আসলে ওই ফিচারটা আমাদের টুলটাতে ছিল, মানে আমাদের ক্লায়েন্টের টুলটাতে ছিল, যার কারণে দেখা গেছে চ্যাটজিপিটি ওই স্পেসিফিক কমেন্টের উপর ভিত্তি করে মানে বলছে যে মানে ওর এই জিনিসটা নাই। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো মানে আপনার হয়তো সামনের দিনগুলোতে ইম্পর্টেন্ট হবে। এবং এসইও নোটবুক এজেন্সিতে এই জিনিসটার উপর খুব বেশি ফোকাস করছে যে আপনার ব্র্যান্ডের যে ফিচার্স বা আপনার ক্লায়েন্টের যে ফিচার্স বা আপনার যে টুলের এবিলিটি গুলো আছে সেগুলো সম্পর্কে সঠিক কথা চ্যাটজিপিটি বলতেছে কিনা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, 10:30টার কাছাকাছি চলে আসছে। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে মাইক অন করে অথবা চ্যাট বক্সে বলতে পারেন, না হয় আমরা আজকের মতো শেষ করে ফেলবো। এনিওয়ান, কেউ কিছু বলতে চান? শেখ তাইলে দোয়া কইরা শেষ করে দেন। আর কেউ? আরিফ ভাই, আমি একটা সালাম দিতে চাই সবাইকে। জি ভাই, দিন। জিহান ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, মনোযোগ দিয়ে শুনছি বাট কাজ করতেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি আসলে জিনিসগুলো অত গোছায় বলতে পারি না, না না ভাই, অনেক গুছায়